দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। বেনজিরকে ফেরাতে ৩০ দিন প্রত্যর্পণ আবেদনের আহ্বান আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা, বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগিদ, সচিবালয়ে বৈঠক। অবশেষে থামছে যুদ্ধ, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের। আনুষ্ঠানিকতা শুক্রবার, একই দিন খুলবে হরমুজ। স্বাক্ষরের বিষয় স্পষ্ট না করলেও সমঝোতাকে বিজয় আখ্যা তেহরানের। এবং বিশ্বকাপের প্রথম অঘটন, নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র। হট ফেভারিট স্পেনের। স্কোয়াড নিয়ে চিন্তা আর্জেন্টিনা, মেসির জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ঢাকা। এমন ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর একটি সম্মেলনে অংশ নিতে দিল্লি যান তিনি। পরে সফর স্থগিত করে সোমবার সকাল 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এ ঘটনায় রোববার রাত থেকেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদের বরাতে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জিজ্ঞাসাবাদের নামে 2.5 ঘণ্টা তাকে ইমিগ্রেশন বিভাগে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়া জানান রাজনীতিবিদরাও, যদিও পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমোদন দেয়। তবে ওই পরিস্থিতির পর দিল্লিতে না গিয়ে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রতিমন্ত্রী ঘটনাটিকে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন। জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। পরে এ ঘটনায় বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিজিবির শক্ত অবস্থানের কাছে আবারও হার মানল বিএসএফ। 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হলো 12 জনকে। এখনও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্যরেখা অবস্থান করছেন 20 জন। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সতর্ক পাহারায় আছেন স্থানীয়রাও। প্রায় 96 ঘন্টা পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে পুশিনের অপেক্ষায় রাখা 12 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। 4 দিন ধরে সীমান্তের কঠোর অবস্থানে দেখা গেছে বিজিবিকে। তাদের সহায়তা করে গ্রামবাসীও। সোমবার সকালে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। দুই দেশের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় দুপাশে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাৎক্ষণিক বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এসে ওদের উঠে নিয়ে চলে গেল, বিজিবি সংবাদ দেয়। ওই মুহূর্তে আমরাও আমাদের বাংলাদেশ পাবলিক জন সব আমরা নাচিবালা নিয়ে আসলাম। ওরা শুধু নকগুলো উঠে নিয়ে চলে গেল। পুশিং ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিং রোধে আমাদের যে সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখবো। আজকে আবার পতাকা বৈঠক হওয়ার পরে তারা নিয়ে গেল। এখন তাদের ইনভেস্টিগেশনের রেজাল্টটা কি হয়েছে তা তো আমি বলতে পারবো না, বাট তারা নিয়ে চলে গেছে। একদিন পার হলেও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্যরেখায় 20 জনকে রেখেছে বিএসএফ। রৌমারী সীমান্তে নারী শিশু সহ 9 জন এখনও ভারতীয় ভূখণ্ডের প্রায় 50 গজ ভেতরে অবস্থান করছেন। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে পুশিনের চেষ্টায় 11 জনকে শূন্যরেখায় রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদায় হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন নারী পুরুষকে জড়ো করার খবরে বাড়তি সতর্কতায় রয়েছে বিজিবি ও স্থানীয়রা। পুশিনের সংজ্ঞায় ঠাকুরগাঁয়ের রত্নায় ও বেউরজারি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। ভারত বাংলাদেশের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নয় এমন দাবি করে দেশবাসীকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সীমান্তে পুশিনের চেষ্টা ও হত্যার প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত 11 দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। ভারতের সঙ্গে ন্যায্য ও সমঝোতার ভিত্তিতে সম্পর্কের প্রত্যাশার কথাও জানান পরোয়ার। সমাবেশে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। পরে শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। কাঁটাতারের বেড়ায় পুশিন হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়ে, কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে বাংলাদেশকে 30 দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কূটনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক মামলা না থাকায় তাকে ফেরাতে কঠিন হবে না। আর অপরাধ বিশ্লেষক বলছেন, বেনজিরকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা গেলে কমে আসবে দুর্নীতির প্রবর্তন। বুলবুল রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঙ্কার দেয়া বেনজির আহমেদ নিজেই জড়িয়ে পড়েন সীমাহীন দুর্নীতিতে। 1 দশকেরও বেশি সময় ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ 3টি পদে। ক্ষমতার অপব্যবহার, জমি দখল, আবার কখনো নারী কেলেঙ্কারি, নানা ঘটনায় বারবার ছিলেন আলোচনায়। একাধিক মামলার ফেরার হিসেবে কখনো দুবাই, কখনো লন্ডন সহ বিভিন্ন শহরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বাংলাদেশ পুলিশকে যে চিঠি পাঠিয়েছে সেখানে বলা আছে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেফতার 2টি বড় ধাপ পার হয়েছে। তাছাড়া বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। এখন যে জায়গাটা আসবে এটা হবে দ্বিপাক্ষিক কূটনৈতিক ব্যবস্থা। বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ করবে বিচার কার্য সম্পন্ন করার জন্য তার উপস্থিতি এখানে প্রয়োজন। সেই অনুরোধের প্রেক্ষিতেই তারা হয়তো তাকে এখানে পাঠানোর ব্যবস্থা করতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের যে আইনি কাঠামো আছে, তো সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা নাই। মোটামুটি আমরা যেই ধরনের আইনি ব্যবস্থাপনা করি তারাও সেই রকমই করে। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি জটিলতা হওয়ার কথা নয়। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, বেনজির আহমেদের মতো দুর্নীতির রাঘব বোয়ালদের দেশে ফেরত এনে বিচার নিশ্চিত হলে কমবে অপরাধ প্রবণতা। আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ক্ষমতা বা অন্যান্য পেশার যে ক্ষমতা রয়েছে, তার যে প্রক্রিয়াগত যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা অন্যায় করছেন তাদের জন্য একটা সতর্কবার্তা, এবং অতীতে যারা অন্যায় করছেন তাদের জন্য ভয়ের কারণ যে তাকেও এই অবস্থার মুখোমুখি হতে পারে। বাংলাদেশের সঙ্গে 3টি দেশের বন্দি বিনিময় চুক্তি আছে। দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের সঙ্গে এই ধরনের চুক্তি নেই। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আরব আমিরাত থেকে অতীতে বিভিন্ন সময় আসামি বা বন্দি ফিরিয়ে আনার একাধিক নজির রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুদক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। পলাতক দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধার সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। তসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১২৬ নম্বর রোডের এই ভবনের 2টি ফ্লোরে 4টি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রয় করে আসবাবপত্রসমূহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক। প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া 2,30,000 টাকা ধরা হলেও এখনও তা ভাড়া দিতে পারেনি দুদক। একইভাবে আদাবারের 6টি, বাড্ডায় 2টি ফ্ল্যাটও রিসিভার নিয়োগ করতে পারেনি। তবে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব জমা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। দুদকের তথ্য মতে ৭৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা সহ পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মিলিয়ে বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৪৫ বিঘা জমি সহ অঢেল সম্পদের খোঁজ পায় দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার ফ্ল্যাটও জব্দ করে সংস্থাটি। এদিকে দুবাইতে গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। এখন যে আমাদের কাজটা সেটা হলো আমরা ফরমালি দুদক একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এনসিবিতে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনজীবীরা বলছেন, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দুবাইতে এটা খুব মুখ্য হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কি যে প্রপার ডকুমেন্টেশনসগুলো ঠিক আছে কিনা, যে অ্যালিগেশন অফেন্ডারের বিরুদ্ধে বলা হচ্ছে ডকুমেন্টে সেটা রিফ্লেকশন আসছে কিনা, সেটা বড় একটা বিষয় থাকে। একই সঙ্গে দুবাইতে জব্দকৃত সম্পদ দেশে ফিরে আনতেও কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, শাপলা চত্বর, একরাম হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে প্রায় 10টি মামলা তদন্ত চলছে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা। চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। রাজধানীর যানজট নিরসনে গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার দ্রুত নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। ব্যস্ত সড়কে থেমে থেমে আছে সারি সারি বাস, বাধা তৈরি করছে যান চলাচলে, ফলে তৈরি হচ্ছে যানজট। রাজধানীর প্রবেশ পথ ও ভেতরে থাকা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। এবার দুর্ভোগ তৈরি করা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে স্থানান্তর হবে পূর্বাচলে, পরে স্থায়ীভাবে টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে। গাবতলী টার্মিনাল নেওয়া হবে হেমায়তপুরে, আর সায়দাবাদ টার্মিনাল যাবে কাঁচপুরে। সোমবার সচিবালয়ের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভায় 4টি টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা সিটির 2 প্রশাসক। পরিবহন মালিক শ্রমিকরা একটা সময় নিয়েছিল আগামী 15 তারিখ পর্যন্ত, জুলাই। এই 15 তারিখের মধ্যে যাতে এটা একটা ডিসিপ্লিনে আমরা আনতে পারি, শৃঙ্খলায় নিয়ে আসা। অর্থাৎ এখানে কাউকে উচ্ছেদও আমরা করলাম না, আবার পুরোপুরি একের বিশৃঙ্খল অবস্থাও ছেড়ে দিলাম না। এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে কত দ্রুত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক মতো আনতে পারি, সেটা উনি নির্দেশ দিয়েছেন। 2 প্রশাসক আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগাদা দিয়েছেন সরকার প্রধান। সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় AI ক্যামেরা স্থাপনের সুফল নিয়ে সন্তোষ জানানো হয়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের তোষামত নয়, জনগণের সামনে সত্য তুলে ধরার তাগিদ দিয়েছেন তিনি। সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধানদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন সরকার প্রধান। বৈঠকে টেলিভিশন শিল্পের সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। এ সময় টেলিভিশনকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তোলার দাবি জানান সাংবাদিকরা। দেশের ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, দেশ গঠনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে হবে। এ লক্ষ্যেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18 জুন এই বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে। আমাদের যে টেলিভিশন ইন্ডাস্ট্রিগুলো বিশেষ করে এখানে একটা নীতি কাঠামোর মধ্যে আনা, যে নীতি সহায়তা দেওয়া, সম্ভবত আগামী 18 জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। আমরা চাই না সারাক্ষণই আমরা রাজনীতি নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 21 ও 22 জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে আশায় বুক বাঁধছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দলীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন সফরের প্রস্তুতি নিয়ে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। আগামী 21 জুন 2 দিনের সফরে কুয়ালালামপুরে পা রাখবেন তিনি। সরকার প্রধানের রাষ্ট্রীয় এই সফর ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দেশটির প্রধান শহরগুলোতে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে বরণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে এই সফর হবে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। আমরা চাই বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক, বিজনেস এবং সংস্কৃতি সব কিছুতেই বাংলাদেশ এবং মালয়েশিয়ার আগের থেকে আরও ভালো কিছু করবে। তিনি আমাদের প্রবাসীদের নিয়ে যত সমস্যা আছে তিনি তার সমাধান করবেন, এটা আমাদের প্রত্যাশা এবং আশা। আমাদের এখান থেকে যেই আবেদনটা থাকবে প্রধানমন্ত্রীর কাছে, যাতে এখানে যারা অবৈধ আছে তারা যেন বৈধতা পায়। রাজনৈতিক দৃষ্টিকোণ ছাড়াও শ্রমবাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সফর কার্যকর ভূমিকা রাখবে। আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন, প্রবাসীদের নানাবিধ সমস্যার সমাধান এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার সকালে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। যে 16 জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন করার আহ্বান জানান তিনি। বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণমাধ্যম কমিশন গঠনের তৎপরতা বেগবান হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। সংস্কৃতি এবং তাকে কাঠামোবদ্ধ করার যে কাজ, তা কখনোই আমরা প্রাতিষ্ঠানিক করতে পারিনি। কাঠামোবদ্ধ না করা পর্যন্ত আমরা গণতন্ত্র চর্চা করতে পারবো না। রাজনৈতিক দায়িত্বের মতোই তেমন একটি পেশা যা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকবে মতাদর্শের সঙ্গে, কিন্তু একই সঙ্গে দেশ এবং মানবতার সমৃদ্ধির লক্ষ্যে একটা ঐক্যবদ্ধতা চর্চা করবে। দলীয় প্রভাবমুক্ত রেখে বিতরণ হবে ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন করবেন প্রশাসনের কর্মকর্তারা। স্বচ্ছতা নিশ্চিতে 6 মাস পর পর তৃতীয় পক্ষ দিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ার মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের পর একথা জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী। কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার
যে প্রক্রিয়া। দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে 14,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সোনালী ব্যাংকের টাকা পে আপস ব্যবহার করে 4 কোটি 10 লাখ পরিবারের প্রধান নারী মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। কি পরিমাণ? সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন 6 মাস পর পর তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বিষয়টি পর্যালোচনা করা হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে এই কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না। জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারা এটি বাস্তবায়নে কাজ করবেন। এটা মধ্যে কোনো ম্যানিপুলেশনের কোনো ইস্যু নাই। ইররেসপেক্টিভ অফ সেক্স, রিলিজিয়ন এন্ড পলিটিক্যাল বিলিফ, অল দি ফ্যামিলিজ উইল গেট দি বেনিফিট। যে সমস্ত স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাড্রেস করে রিভিউ করার যে বিষয়টা, এভরি 6 মান্থস ইট উইল বি রিভিউড, থার্ড পার্টি রিভিউ হবে। অর্থমন্ত্রী জানান স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম। আমরা যাদেরকে দিচ্ছি তাদের জীবনের কি ইমপ্যাক্ট হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এটাও আমাদের জানা দরকার। আমাদের কতটুকু দারিদ্র বিমোচন হচ্ছে এখানে, তাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হচ্ছে, তাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে তারা কতটুকু এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের ইভ্যালুয়েট করা দরকার। চ্যালেঞ্জ থাকলেও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও সমৃদ্ধ করাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি, খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। 27 জুলাই থেকে চালু হচ্ছে ফ্লাইট। 20 জুন থেকে মিলবে টিকিট। সরাসরি বিমান চলাচলে বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য বাড়বে বলে আশা বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। 2023 সালে সেপ্টেম্বরে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে চালু করা হয় ঢাকা নারিতা রুটের ফ্লাইট। তবে যাত্রী সংকট ও বিমানের অভ্যন্তরীণ সমস্যার কারণে ফ্লাইট চালুর কয়েক মাসেই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 166 কোটি টাকা। এরপরেই বন্ধ হয়ে যায় এই রুটের সরাসরি ফ্লাইট। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, রুট পর্যালোচনা করেই আগামী 27 জুলাই ফের ঢাকা নারিতার মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। 20 জুন থেকে শুরু হবে টিকিট বিক্রি। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এদিকে 16 ডিসেম্বরেই থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 20 জুন থেকে আমরা টিকিটটা ওপেন করে দিব, যেটা বিমানের ওয়েবসাইট সহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। আমরা আপাতত একটা ফ্লাইট করছি। আমরা ফ্লিট বাড়ানোর সাপেক্ষে আমাদের এখানে 2টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইট করতে পারবো। মন্ত্রীর আশা ঢাকা নারিতা সরাসরি বিমান চলাচলের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারিতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। 45 দিন সময়ের প্রয়োজন হবে তাদের। আমরা 30 জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিলেশনের কিছু ফর্মালিটি যে কারণে কমিটমেন্ট করেছি, সেটা ইনশাল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। বন্ধ হওয়ার আগের 6 মাসে এই রুটে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা লাভ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আজকে আমরা এখানে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংকগুলোকে আরও 2,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর দিনই ব্যাংকটি পরিচালনার দায়িত্ব নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান জানান, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হচ্ছে পূর্ণাঙ্গ বোর্ড, আর বিতর্কিত শেয়ার নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনই নাটকীয় মোড় নিচ্ছে ইসলামী ব্যাংকের পরিস্থিতি। তারল্য সংকট কাটাতে রোববার প্রথম দফায় ২৫০০ কোটি টাকা ধার দেওয়ার পর পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। এরপরই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে চেয়ারম্যান নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরিচালনার দায়িত্ব পান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার দ্বিতীয় দফায় আরও ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির দায়িত্ব নিয়ে জহির হোসেন বলেন, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। সেই আমানতকারীদের আস্থা ধরে রাখার জন্য, তারপর আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং গ্রাহকদের যে স্বাভাবিক সেবা, ব্যাংকের যে স্বাভাবিক সেবা, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। অস্থিরতা কাটিয়ে দ্রুতই স্থিতিশীলতা এনে গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব বলে আশা প্রকাশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান। আদালত কি ডিসিশন দেয়, তারপর বিএফআই রিপোর্ট কি ছিল, কিভাবে এই শেয়ারগুলো আসবে ব্যাংকে, তো সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। সেটগুলো তো অনেক, আপনারা জানেন যে অনেক বড় ধরনের এগুলো একটা সেট, এগুলো রেডি বায়ার পাওয়া খুব ডিফিকাল্ট। আর একটা যেটা আমরা বায়ার পাইছিলাম সেটার ক্ষেত্রে আবার দুদকের আপত্তি থাকার কারণে আর একটা মামলার সাথে ওই অ্যাসেটটা রিলেটেড, সো দ্যাট সেটা আমরা বায়ার পাওয়ার পরেও ওই দুদকের। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি। সবশেষ ২০২৪-এর আর্থিক বিবরণ অনুযায়ী নগদ ও নগদ সমমান সম্পদ ১৫,৫০০ কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অবশেষে থামছে যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি সইয়ে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। একই সঙ্গে শুক্রবার থেকে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে বলেও জানান তিনি, যদিও ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি। ৪ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সই হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক সইয়ের মধ্য দিয়ে শুরু হবে ৬০ দিনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবায়ন পর্ব। ট্রাম্প, জেডি ভ্যান্স ও ইরানি স্পিকার গালিবাফের এই সমঝোতায় বৈশ্বিক বাজারে তেলের দাম কমলেও স্থায়ী শান্তি নিয়ে রয়ে গেছে প্রশ্ন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রায় ৯০% সদস্য এই সমঝোতাকে সম্মানজনক দলিল হিসেবে সমর্থন দিয়েছে। ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, নতুন চুক্তির ফলে ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, থাকবে কঠোর নজরদারি। And the strait is already partially opened. As you know, they're doing a little hunting for a couple of mines that they've already found. But it's essentially ships are starting to go out now. On Friday, it'll be completely opened. চুক্তির খবরে শেয়ার বাজার চাঙ্গা হলেও হরমুজ নিয়ে বিভ্রান্তি রয়েছে। কিছু জাহাজ চলাচল শুরু হলেও নিরাপত্তা ও জ্যামিং এর কারণে অনেকেই ট্র্যাকার বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। ১৯ জুন পর্যন্ত নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চলবে বলেও জানা গেছে। হরমুজ প্রণালী ৬০ দিনের জন্য টোল মুক্ত রাখতে ওমান ও ইরান যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন। ওয়াশিংটন বলছে, এটি নির্ভর করবে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের ওপর। চুক্তিতে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ইসরায়েলের ওপর। গাজা, সিরিয়া ও লেবাননে অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তির দিনই দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ভাঙরের মুখে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। বিদ্রোহী ২০ সাংসদ নতুন রাজনৈতিক দলের সঙ্গে যোগ দিতে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বলে খবরটি দেশটির গণমাধ্যমের। তৃণমূলও এই পদক্ষেপকে সংসদীয় আইনের পরিপন্থী দাবি করে পাল্টা চিঠি দিয়েছেন। দলের এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে ফের সিআইডির জেরার মুখে পড়েছেন তৃণমূলের সাংসদ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও থাকছে সুব্রত আচার্য রিপোর্টে।
15 বছর পশ্চিমবঙ্গ শাসন করা তৃণমূল কংগ্রেস ভোটে হেরে বড় রাজনৈতিক সংকটের মুখে রোববার বিকেলে তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বলে খবর আসে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে। চিঠিতে উত্তর পূর্ব ভারতের একটি ছোট রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলেও খবর আসছে। মমতাপন্থী তৃণমূলের দাবি, দলীয় প্রতীকে নির্বাচিত সাংসদরা এভাবে সংসদে পৃথক পরিচয় দাবি করতে পারেন না। তাই বিদ্রোহী সাংসদদের দাবিকে স্বীকৃতি না দিতে আবেদন জানানো হয়েছে স্পিকারের কাছে। অন্যদিকে কলকাতাতেও চাপ বাড়ছে তৃণমূলের দ্বিতীয় প্রধান মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। দ্বিতীয় দিনের মতো তাকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বিধানসভায় বিরোধী দল নেতা নির্বাচন সংক্রান্ত স্বাক্ষর বিতর্কের মামলায় তাকে জেরা করা হয়েছে বলে জানা গেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অস্ট্রেলিয়ার সিডনিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে শেষ হলো ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় আলোর উৎসব ভিভিড। 24 দিন ব্যাপী এই আয়োজনে এবার অংশ নেন প্রায় 35 লাখ দেশি বিদেশি পর্যটক। গোটা আয়োজনে মুগ্ধ করেছে সবাইকে। শীতের মৌসুমে ঝিমিয়ে পড়া প্রকৃতিতে প্রাণ ফেরাতে এবং সিডনির অর্থনীতি চাঙ্গা করতেই প্রতি বছর এই উৎসব আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে নিয়ন আলোর বর্ণিল রশ্মি ছড়িয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার সিডনির বিশ্ববিখ্যাত উৎসব ভিভিড। টানা 24 দিন ব্যাপী রঙিন আলোর ভিন্ন এক জগৎ দেখতে এবছর জড়ো হয়েছিল প্রায় 35 লাখ দেশি বিদেশি দর্শনার্থী। নির্দিষ্ট কোনো থিমে বন্দি না করে এবার ভিভিড উৎসবকে চিত্রিত করা হয় অস্ট্রেলিয়ার মিশ্র সংস্কৃতির সেতুবন্ধন হিসেবে। সম্পূর্ণ বিনামূল্যে দর্শনার্থীরা দারুণ এই উৎসব উপভোগের সুযোগ পান। এবছর লেজার শো ও কনসার্টের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে ছিল নিয়ন আলোয় সাজানো প্রমোত্তরী, আলো দিয়ে তৈরি শতাধিক স্থাপনা এবং বিশেষ ড্রোন শো। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকটি ড্রোন আকাশ থেকে পড়ে গেলে দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শো বাতিল করা হয়। শীত মৌসুমে পর্যটকদের আমন্ত্রণ জানাতে ও ঝিমিয়ে পড়া প্রকৃতির মাঝে প্রাণ সঞ্চার করতে প্রতিবছর সিডনিতে এই আলোর উৎসবের আয়োজন করা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার আইকনিক অপেরা হাউস, হারবার ব্রিজ ও ডার্লিং হারবার এলাকার সুউচ্চ ভবনগুলোতে লেজারের নিয়ন আলো অন্ধকার আকাশের বুক চিরে ছড়িয়ে পড়ে। রঙিন আলোর ঝলকানিতে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক সব স্থাপনায় অস্ট্রেলিয়ার সংস্কৃতির এই মিশ্রণের গল্প রীতিমতো মুগ্ধ করেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ পর্যটককে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। খেলার খবর। এবারের বিশ্বকাপের প্রথম অঘটন, হট ফেভারিট স্পেনকে আটকে দিল প্রথমবারের মতো সুযোগ পাওয়া কেপ ভার্দে। মহাকাব্যিক এই ম্যাচের নায়ক ভোজিনহা 40 পেরোনো গোলরক্ষক যেন দেয়াল হয়ে দাঁড়ায় লা রোহারদের সামনে। পয়েন্ট খোয়ানোর প্রশ্নবিদ্ধ স্পেন কোচের কৌশল। 300 মিলিয়নের ইয়ামাল যখন বেঞ্চে বসা, তখন তার দলকে যিনি আটকে দিচ্ছেন তার গোটা ক্লাবের মূল্য 9 মিলিয়ন ইউরোরও কম। দামে কম হলেও বয়সে নন। বিশ্বকাপ অভিষেকের হিসেবে সেকেন্ড ওল্ডেস্ট আর আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি বয়সী। 40 পেরোনো ভোজিনহার অতিমানবীয় পারফরমেন্স ফুটবল বিশ্ব মনে রাখবে বহুদিন। 70 মিনিট পর্যন্ত লা রোহাদের আটকে রাখার পর দে লা ফুয়েন্তে বাধ্য হন ইয়ামালের দ্বারস্থ হতে। ভোজিনহার থেকে 21 বছর 45 দিনের ছোট। মিনিট দুয়েকের মধ্যে আক্রমণও সাজান এই বার্সা উইঙ্গার। তবে সেবারও বাধা কেপ ভার্দে গোলরক্ষক। ততক্ষণে 7 সেভ। চাপে পড়ে যায় গাভি, পেদ্রি, ইয়ামালদের নিয়ে গড়া স্পেনের ভয়ঙ্কর আক্রমণ ভাগ। ইতিহাস গড়ে বিশ্বকাপে আসা কেপ ভার্দের সামনে প্রথমবারের মতোই বাজিমাতের সুযোগ। ওই বাজিমারটাই হলো ডেভিড আর গলিয়াথের গল্পের মতো 3-এ থাকে স্পেনকে আটকে দিল 5.5 লাখ মানুষের একটা দ্বীপ। দেশটার ইতিহাসে এমন দিন আর আসেনি। এবারের বিশ্বকাপের প্রথম অঘটন। কেপ ভার্দে ফুটবলারদের উদযাপন ছিল ভোজিনহাকে ঘিরে। 20 বছর আগে পেশাদার ফুটবলে নাম লেখানো এই গোলরক্ষক এখন রীতিমতো তারকা। এদিন স্পেন 27 বার আক্রমণে উঠলেও একবারের জন্য গোল লাইন পার করতে পারল না।
এমন ড্র শেষে বিধ্বস্ত লা রোহা, প্রশ্নবিদ্ধ লা ফুয়েন্তের পরিকল্পনা, প্রশ্নবিদ্ধ তাদের ফেভারিট তকমাও। গ্রুপ এইচ এখন মরণ ফাঁদ। উরুগুয়ে আর সৌদি আরবের বিপক্ষে পা হরকালেই দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে স্পেনের জন্য। অন্যদিকে কেপ ভার্দের জন্য স্বপ্নটা আরও বড় হলো। অভিষেকেই মিলল পয়েন্ট। রাউন্ড অফ 32-তে তাদের জন্য যে সম্ভাবনা রয়েছে আটলান্টায়, সে প্রমাণ রাখলই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা এই দেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের স্বস্তি নাকি শঙ্কা? এমিলিয়ানো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের ইনজুরি নিয়ে কি আপডেট এসেছে? প্রথম ম্যাচের একাদশে থাকছেন তো তারা? যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। দাঁড়িয়ে আছি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বেস ক্যাম্প অরিজিন হোটেলের সামনে। এখান থেকে জানিয়ে দেব লিওনেল মেসিদের সবশেষ তথ্য। আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে আজ অনুশীলন করেছেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে সেই অনুশীলনটি গণমাধ্যমের জন্য আজ উন্মুক্ত রাখা হয়নি। সেখানে একটি গোপনীয়তা তারা রক্ষা করার চেষ্টা করেছে। সেটি কেন তারা করেছে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য একাদশ এখন পর্যন্ত পুরোপুরি গোছাতে পারেনি লিওনেল স্ক্যালোনি। ডিউ টু তার দলে বেশ কিছু ইনজুরির সমস্যা এখনও রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। আপনারা সবাই জানেন এমিলিয়ানো মার্তিনেজের ডান হাতের আঙ্গুলে চোট ছিল, ফ্র্যাকচার ছিল। সেটা অনেকটাই সেরে উঠেছে। তিনি সুস্থ হয়ে আবারও অনুশীলনে ফিরেছিলেন। তবে বল ধরতে গিয়ে আবারও যখন তিনি ডান হাতে চোট অনুভব বা ব্যথা অনুভব করছেন, তখন তাকে কিন্তু অনুশীলনের বাইরে রাখা হয়। আজকে তিনি অনুশীলন করেছেন। তবে তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন নাকি একা একা অনুশীলন করেছেন সেই তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আর্জেন্টিনা থেকে যেসব গণমাধ্যম কর্মী বিশ্বকাপ কাভার করতে এসেছেন বা টিম সংশ্লিষ্ট যারা আছেন, তারা মোটামুটি 50-50 একটা সম্ভাবনার কথা বলেছেন। অর্থাৎ হাতে এখনও একদিন সময় রয়েছে। এই একদিনের মধ্যে তিনি যদি পুরোপুরি ব্যথা মুক্ত হয়ে যান বা তার হাতে যদি ব্যথা অনুভব না করেন, তবেই দিবো মার্তিনেজকে নিয়ে একটা ঝুঁকি নেবেন লিওনেল স্ক্যালোনি। কারণ বিশ্বকাপ ধরে রাখার মিশনে যে আর্জেন্টিনা এসেছে, সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তাকে নিয়ে আসলে স্ক্যালোনি কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। একই সঙ্গে দলের যে বাকি সদস্যদের নিয়ে একটু ধোঁয়াশা ছিল, যেমন নিকো পাস, নিকো গঞ্জালেস বা নাউয়েল মলিনা বা ক্রিস্টিয়ান রোমেরো, যাদের নিয়ে একটু ছোটোখাটো সমস্যা ছিল, সেটা নিয়ে অবশ্য সুসংবাদ এসেছে। তারা সবাই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। তারপরেও স্ট্র্যাটেজিক্যাল কারণে অনেককে সেরা একাদশে না রেখে হয়তোবা পরিবর্তিত একাদশ অর্থাৎ সাবস্টিটিউট হিসেবে খেলাতে পারে। তবে তালিয়াফিকোকে নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার মেসেজ আসেনি। অর্থাৎ তার চোট কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু এখনও স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট। এবার একটি সুসংবাদ দেই, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজকে নিয়ে। আপনারা সবাই জানেন আলভারেজ পায়ের গোড়ালির চোটে ভুগছিলেন, যার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপের আগে যে দুটো প্রস্তুতি ম্যাচ ছিল, সেই প্রস্তুতি ম্যাচ দুটোতে তাকে একাদশে রাখা হয়নি। লিওনেল স্ক্যালোনি চিন্তা করেছিলেন বা তার প্ল্যান ছিল হুলিয়ান আলভারেজের জায়গায় সেরা একাদশে নাম্বার 9 হিসেবে হয়তোবা লাউতারো মার্তিনেজকে খেলাবেন। তবে আমাদের কাছে একটি সুস্পষ্ট তথ্য এসেছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন হুলিয়ান আলভারেজ। তাই তাকে ঘিরে এখন পরিকল্পনা করা হচ্ছে। অবশ্য যেহেতু প্র্যাকটিস ম্যাচে লাউতারো মার্তিনেজ ছিলেন, সুতরাং এখানে স্ক্যালোনি একটি মধুর সমস্যায় পড়েছেন। তবে সাবস্টিটিউট হিসেবে বা বদলি হিসেবে খেলে দুইজনকেই এই ম্যাচে অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে, এমন একটা তথ্য কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। মোটা দাগে বলা যেতে পারে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনেকটাই প্রস্তুত, অর্থাৎ শতভাগ প্রস্তুত না হলেও ঠিক এই মুহূর্তে 90 থেকে 95% প্রস্তুত হয়ে গেছে টিম আর্জেন্টিনা। সুতরাং বিশ্বকাপে একটি ইতিবাচক শুরুর অপেক্ষায় আছেন লিওনেল মেসিরা। কানসাস থেকে SM ইকবাল, মার্কিন যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে নিয়ে লুকোচুরি, টিম বাস থেকে টিম হোটেল, কোথাও দলের সঙ্গে নিয়ে আর্জেন্টাইন খুদে জাদুকর। অনুশীলনে আসা যাওয়ার পথে মেসিকে দেখতে সমর্থকরা অপেক্ষা করলেও কেউ জানেন না কোথায় মেসি। ফিফার চাহিদা অনুযায়ী আয়োজকদের ভিন্ন নিরাপত্তা ব্যবস্থায় যাতায়াত করছেন সর্বকালের সেরা এই ফুটবলার। যুক্তরাষ্ট্রের কানসাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মোস্তাহিদ। আমার পেছনে যে হোটেল, এখানেই আছে আর্জেন্টিনা ফুটবল দল। কিছুক্ষণ আগে অনুশীলন শেষ করে
পুরো দল হোটেলে ফিরেছে। আজকের অনুশীলনটি ক্লোজ ডোর হওয়ায় সাংবাদিকরাও কিন্তু সেখানে প্রবেশের কোনো অনুমতি পায়নি। প্রচুর দর্শক কিন্তু এখানে ছিলেন, সমর্থকরা অপেক্ষা করছিলেন আর্জেন্টিনা ফুটবল দল অনুশীলন শেষ করে হোটেলে ফিরবেন এবং তারা প্রিয় দলের খেলোয়াড়দেরকে যদি এক ঝলক দেখা যায় সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বক্সে যে ছবি চলছে সেখানে কিন্তু দেখছি পুরো একটা মোটরকেড তাদেরকে আর্জেন্টিনা দলকে আসলে নিরাপত্তা দিয়ে হোটেলে আবার ফিরিয়ে আনছে এবং দল কিন্তু ভেতরে ঢুকে গেছে এবং সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। সবাই হাত নেড়ে দলের ফুটবলারদের আসলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। ইন্টারেস্টিং একটা তথ্য জানাতে চাই, এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের একজনের সঙ্গে আমি কিছু তথ্য জানার জন্য যখন তার কাছে যাই তার কাছ থেকে তথ্যটি পেয়েছি এবং বেশ আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে। আপনারা দেখলেন যে আর্জেন্টিনা দল যখন তাদের হোটেলে ঢুকলো বেশ কয়েকটি বাস ছিল এবং একটা বাসে কিন্তু আর্জেন্টিনা তাদের দলের নাম 3 স্টার এবং সবকিছু তাদের দলের ব্র্যান্ডিং করা ছিল। সবাই কিন্তু ধারণা করছিলেন যে এই বাসেই হয়তোবা রয়েছেন লিওনেল মেসি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার বলে বিবেচনা করেন অনেকেই। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো লিওনেল মেসি এই বাসটিতে ছিলেন না। দলের অন্য সব সদস্য, কোচ বা কোচিং স্টাফের যারা ছিলেন সবাই কিন্তু একসঙ্গে এই বাসে করে হোটেলে ফিরেছেন, কিন্তু লিওনেল মেসি সবসময় আলাদাভাবে ট্রাভেল করেন এবং তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে অন্য পথ দিয়ে কিন্তু হোটেলে নেওয়া হয়েছে এবং সমর্থকরা এটা কিন্তু জানতেও পারেন না। এই বিষয়টি কেন সেটাও কিন্তু ব্যাখ্যা করেছেন সেই নিরাপত্তার দায়িত্বে থাকে সেই ব্যক্তি। তিনি বলেছেন বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে বিশেষ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে আয়োজক এবং ফিফার পক্ষ থেকে এবং এ কারণে কিন্তু লিওনেল মেসিকে ভিন্ন পথে অনুশীলনে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে ভিন্ন পথে এবং দল থেকে আলাদাভাবে বিশেষ নিরাপত্তা দিয়ে হোটেলে ফেরানো হয়। হয়তো এই খবরটা জানার পর অনেক সমর্থকের মন খারাপ হতেই পারে, তবে ফুটবলারদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে কিন্তু এটা করতেই হচ্ছে আয়োজকদের। কানসাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নিন্দা জানানো ঢাকা। বেনজিরকে ফেরাতে 30 দিনে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা, বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। এবং যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগিদ, সচিবালয়ে বৈঠক। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়ের।